টাইটানিক এটি ডুবে যাওয়ার পর প্রায় ৭৩ বছর পরেও এটা যেন সম্ভব হয়নি যে এটি ঠিক কোথায় ডুবেছিল। আর আজ এই জাহাজ খুঁজে পাওয়ার ৩৫ বছর পরেও এটি সমুদ্র থেকে বের করা যায়নি। এই দুর্ঘটনা কখন, কোথায় আর কিভাবে হয়েছিল তা আজকের বিষয় নয়। আজ আমরা প্রশ্ন তুলব এই জাহাজটিকে উদ্ধার না করার পেছনের কারণগুলিকে, আর চেষ্টা করব এর মধ্যে কিছু উত্তরও দেবার। কোনো এক সময় আনসিঙ্কেবল নামে কথিত রয়্যাল মেইল স্টিমার টাইটানিকের সাথে যে দুর্ঘটনা ঘটেছিল তা আমরা প্রায় সবাই জানি। ১৯১১ সালে টাইটানিক সমুদ্রে ডুবে যাওয়ার পর এটা খুঁজে বের করার জন্য অনেক অভিযান চালানো হয়, আর সেগুলো একের পর এক ব্যর্থ হয়। এভাবে ৭৩ সাল অতিবাহিত হয়ে যায়। এরপর ১৯৮৫ সালে বিখ্যাত ওশেনোগ্রাফার, আর্কিওলজিস্ট এবং আমেরিকান নেভি অফিসার রবার্ট ব্যালার্ড টাইটানিককে খুঁজে পান। এর ফলে ইতিহাস থেকে উঠে আসে অনেকগুলো প্রশ্ন। দুই ভাগে টুকরো হয়ে ভেঙে পড়া এই জাহাজ সমুদ্রের গভীরে ১২,৫০০ ফুট অর্থাৎ প্রায় ৪ কিলোমিটার গভীরতায় পাওয়া যায়। অফিসিয়াল রিপোর্টের হিসাবে এটি ডুবে যাওয়ার সময় ইনট্যাক্ট ছিল। তাহলে সমুদ্রে এটা দুই ভাগে ভেঙে গেল কি করে? টাইটানিক দ্য নিউ এভিডেন্স ডকুমেন্টারির হিসাবে টাইটানিক আইসবার্গের সঙ্গে ধাক্কা লাগার কারণে নয়, বরং এই শিপের ভেতরে অগ্নিসংযোগের কারণে ডুবেছিল। যখন টাইটানিককে খুঁজে পাওয়া যায় তখন এর ভেতরে থাকা মেটাল, চীনামাটির বাসন, ধনসম্পদ আর রেয়ার ওয়াইনের মতো দ্রব্যাদি বের করে আনা হয়, কিন্তু টাইটানিক শিপটিকে বের করে আনা হয়নি এবং এর ধ্বংসাবশেষকে এখনও পুরোপুরিভাবে রিকভার করা হয়নি। কেন এত সব লেটেস্ট টেকনোলজি আর গ্যাজেটস থাকার সত্ত্বেও এটাকে বের করা হলো না? একে কি ইচ্ছে করেই বের করা হচ্ছে না? কেন এটি এখনও সমুদ্রের গভীরে অন্ধকারের মধ্যে দাফনকৃত রয়েছে? এমনটা একেবারেই নয় যে এটিকে বের করার চেষ্টা করা হয়নি। ১৯৮৫ সালে যখন এটিকে খুঁজে পাওয়া যায় তখন এর অবস্থা জাহাজের মতো ছিল না। এটা শুধুই জর্জরিত লোহা ছাড়া আর কিছুই ছিল না। প্রত্যক্ষদর্শীদের মতে জাহাজটি সমুদ্রের কোনো বড় ফোর্সের সঙ্গে ধাক্কা খায়, তাই এটি কোনো কেবলস কিংবা রশির সাহায্যে টেনে বের করা সম্ভব নয়। এই কাজ অনেকটা চায়ের কাপে দীর্ঘক্ষণ ভেজানো বিস্কিট উঠিয়ে আনার মতো। এই জন্য প্রথম মত ছিল একে সাবমেরিন এবং ভাইব্রেটরসের সাহায্যে এটাকে বিশেষভাবে তুলে আনা। কিন্তু এখানে মুশকিল হলো টাইটানিকের ওজন ১,৪৩,০০০ টন, প্লাস সমুদ্রের ৩,৭৫০ মিটার গভীরতম স্থানে পৌঁছানো, প্লাস এত গভীরের ওয়াটার প্রেশার। এত গভীর থেকে ১ স্কোয়ার সেন্টিমিটার বের করে আনতে গেলেই প্রায় ৩৫২ কিলোমিটারের ফোর্স প্রয়োজন। আর সেই সময় না এত শক্তিশালী ম্যাগনেট ছিল, আর না এত ভার বহন করতে সক্ষম সাবমেরিন। ২১ শতাব্দীর আগে বিজ্ঞানীরা টাইটানিককে বের করার জন্য তাদের কোনো মোক্ষম প্ল্যান ছিল না, কিন্তু তারা এর জন্য কিছু অদ্ভুত প্ল্যান ভেবেছিলেন। যেমন পিংপং বল পুরো শিপে লাগিয়ে এটিকে টেনে তোলা সহজ হবে, কিন্তু তারা এটা ভুলে গিয়েছিল যে সেখানে পৌঁছাতে গেলে এক্সট্রা ফোর্সে পিংপং বল ফেটে যাবে। সেই রকমই বেলুনের সাহায্যে টাইটানিকে উপরে তোলার সাজেশন দিয়েছিল অনেকেই। প্ল্যান ছিল এইরকম যে হিলিয়াম ভর্তি বেলুনকে টাইটানিকের সাথে বেঁধে দিলে তা শিপটিকে নিজে নিজেই উপরে উঠিয়ে আনবে। অর্থাৎ তারা বেলুনগুলোকে হট এয়ার বেলুনের মতো করে ব্যবহার করতে চেয়েছিল। মন্তব্য করা খুবই সহজ, কিন্তু এইসব পরিকল্পনা বাস্তবায়ন করার সময় সেটার সাথে সংযুক্ত থাকে অনেক ধরনের জটিলতা। তো বেলুনগুলো টাইটানিকের কাছে নিয়ে পৌঁছানো গেলেও সেগুলোতে পানির নিচে হাওয়া কিভাবে ভরানো যাবে এই প্রশ্নের উত্তর কারো কাছেই ছিল না। আবার অন্য এক আইডিয়া অনুযায়ী বরফের ডেন্সিটি পানির তুলনায় কম হয়, যে কারণে বরফ পানিতে ভাসে। তাই যদি টাইটানিকের চারিদিক থেকে জমিয়ে দেওয়া যায় তাহলে সেটি পানির উপর ভেসে উঠতে পারে। আমেরিকান ইঞ্জিনিয়ার জন পিয়ার্স এই আইডিয়া বাস্তবায়ন করার জন্য লিকুইড নাইট্রোজেন ব্যবহার করার পরামর্শ দিয়েছিলেন। আইডিয়া ভালোই ছিল, কিন্তু ব্রিটেনের ইন্ডাস্ট্রিয়াল গ্যাস কোম্পানির বিওসি গ্রুপের মতে এই প্রজেক্ট বাস্তবায়নের জন্য কমপক্ষে ৫০০,০০০ টন লিকুইড নাইট্রোজেনের প্রয়োজন হবে। আর এখানে প্রশ্নও আসে যে এত গভীরে লিকুইড নাইট্রোজেন কি করে নিয়ে যাওয়া যাবে? উল্টোপাল্টা সব পরামর্শের পর এক লেজেন্ডারি ব্যক্তিত্ব মিখাইল রুডনিটস্কি টাইটানিকে বের করার এক বিকল্প পদ্ধতি ব্যাখ্যা করেন। মিখাইল একজন অভিজ্ঞ সাবমেরিন ডিজাইনার ছিলেন। তার বানানো সাবমেরিন ওয়ার্ল্ড ওয়ারেও অংশ নেয়। মিখাইল তার আইডিয়া পুরো ক্যালকুলেশনের সঙ্গেই করেছিলেন। তার মতে টাইটানিকে বের করতে হলে প্রথমত এর ভেতরে জমা ময়লা পরিষ্কার করতে হবে। এরপর কেবলসের সাহায্যে একে খালি পোনাটন বোর্ডের সাহায্যে অ্যাটাচ করে দিতে হবে, আর এই সব কাজ মেশিন দ্বারাই সম্পাদন করা হবে। পরবর্তী কাজ হবে এমন সাবমেরিনের ব্যবস্থা করা যা ট্যাঙ্কের ভিতরে গ্যাস ভর্তি করা যায় আর তা সুরক্ষিত থাকে। আর শুধু তাই নয়, এই কাজের জন্য বিশাল মাত্রার ইলেকট্রিসিটির প্রয়োজনও পড়বে। মিখাইলের মতে প্রায় ২০ মিলিয়ন কিলোওয়াট ইলেকট্রিসিটির প্রয়োজন পড়বে। এই ধরনের প্রজেক্টের জন্য একটা ফুল ফ্রেশ পাওয়ার প্ল্যান্টের দরকার। তার মতে এমন পাওয়ার প্ল্যান্ট পানির সারফেস এরিয়ায় বানানো সম্ভব হলেও ভবিষ্যতে এটি কোনো কাজেই আসবে না। যদিও ফ্লোটিং পাওয়ার প্ল্যান্ট একটি চমৎকার আইডিয়া ছিল, কিন্তু পানির এত গভীরে গিয়ে কেবলস ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে, কেননা এটি পানির ভিতরে ৪ কিলোমিটার গভীরতায় নিয়ে যেতে হতো। সে কারণেই ইঞ্জিনিয়ার্সরা পরামর্শ দেয় সাবমেরিনের ভেতরে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট স্থাপন করার। এই নিয়ে আলোচনা তো অনেক হয়েছিল,
কিন্তু কোনো ফলই পাওয়া যায়নি। তাই এই প্রজেক্ট ততদিন পর্যন্ত হোল্ড করে রাখা হয়েছে যতদিন না এটি বাস্তবায়ন করার মতো ইকুইপমেন্ট এবং অর্থ বরাদ্দ না করা হয়। এইরকমভাবেই বিভিন্ন সময়ে আসা বিভিন্ন পরামর্শের কোনোটি বাজেট সাশ্রয়ী না হওয়ার কারণে আর কখনো টেকনিক্যাল চ্যালেঞ্জের কারণে কোনো পরিকল্পনায় সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়নি। যে কোনো প্রতিষ্ঠান কোনো প্রজেক্ট তখনই হাতে নেয় যখন এতে তাদের কোনো ফায়দা থাকে। টাইটানিককে বাইরে কিভাবে বের করা যায় তারও আগে প্রশ্ন আসে, এটিকে ঠিক কেন বের করবে? এতে যেসব দামি বস্তু ছিল তা কবেই আগে বের করে নেওয়া হয়েছে। যদি কোনো কোটিপতি টাকা খরচ করে টাইটানিককে বের করেও আনে, তাহলে কি তার সেই টাকা ফেরত পাওয়া যাবে? টাইটানিককে বের করে যদি এর মিউজিয়ামও তৈরি করা হয়, তবুও এর রিকভারি প্রাইস ফেরত আসতে 100 বছরেরও বেশি সময়ের প্রয়োজন। যদিও এর সাথে অনেক ইমোশন জড়িয়ে রয়েছে, তবুও কিন্তু কেউই এত বড় রিস্ক নিতে মোটেও চাইবে না। আর টাইটানিক ডুবে যাওয়ার পর 100 বছরেরও বেশি সময় অতিবাহিত হয়ে গেছে, আর সমুদ্রের ব্যাকটেরিয়া একে ধীরে ধীরে খেয়ে চলেছে। এমনটা অনুমান করা হয় যে এই আণুবীক্ষণিক ব্যাকটেরিয়াগুলো 2030 সালের মধ্যে টাইটানিকে পুরোপুরি হজম করে ফেলবে। আর তাছাড়া অনেক সামুদ্রিক প্রাণী বসবাস করছে এই শিপটির ভেতরে। 2001 সালে ইউনেস্কো এই শিপটিকে আন্ডার ওয়াটার কালচার হেরিটেজ হিসেবে ঘোষণা দেয়। আর বর্তমানে টাইটানিকের যে অবস্থা, তাতে একে বাইরে ওঠানোর খরচের চেয়ে কম খরচে একটি নতুন জাহাজ কেনা যাবে। তাই এত কথার পর উপসংহার দ্বারাই এটাই যে এটিকে যেমন আজ অবধি পানির উপরে ওঠানো সম্ভব হয়নি, তেমন আর কখনো হয়তো সম্ভব হবে না। কারণ টাইটানিকের হাল এতটাই নাজুক যে সেটিকে একটু বেশি টানা হেঁচড়া করলে ধুলোর মতো পড়ে মাটিতে মিশে যাবে। জাহাজের ধ্বংসাবশেষ সমুদ্রের অনেক বেশি গভীরে, যেখানে পৌঁছে কাজ করা খুবই মুশকিল ব্যাপার। এটিকে পানি থেকে ওঠানো হলে এটিকে আদৌ কোনো কাজে আসবে? তাই এটাই ধারণা করা হচ্ছে হয়তো টাইটানিককে আর কখনোই রিকভার করা সম্ভব হবে না। কিন্তু তবু এর রহস্য আর ইতিহাস পরবর্তী প্রজন্মের দৃষ্টি আকর্ষণ করবে। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। কমেন্ট করে জানিয়ে দিন এই ভিডিওটি নিয়ে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করুন। আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এতে করে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন রিয়েল টাইমে আপনার কাছে পৌঁছে যাবে। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।